হ্যালো স্টুডেন্ট, তোমরা গত কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছ যে আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাগণ তোমাদের বিভিন্ন বিষয়ের ক্লাস নিচ্ছেন। পঞ্চম থেকে দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ক্লাস চলছে। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে তোমাদের ফার্স্ট সামেটিভে যে চ্যাপ্টারটি আছে পদার্থের গঠন, সেখান থেকে কিছুটা অংশ তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো প্রথম কথা, পদার্থ কাকে বলে? এটা তো তোমরা শুরু থেকেই জেনে এসছো, ক্লাস 5 থেকেই জানো যে পদার্থ কাকে বলে। যার ভর আছে, আয়তন আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে, এরকম কিছু কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে বিশেষ যে বৈশিষ্ট্যটা থাকা দরকারি পদার্থ হতে গেলে তার ভর থাকতে হবে। তো সেই পদার্থ নিয়ে তোমরা নানা রকম পদার্থ ইত্যাদি ইত্যাদি তোমরা জেনে এসছো। তো সেই পদার্থের গঠন চ্যাপ্টার নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। তো পদার্থটা কি দিয়ে তৈরি তা নিয়ে বিজ্ঞানীরা অতি প্রাচীনকাল থেকেই উৎসাহী ছিলেন। তারা নানা রকমভাবে সেটা খোঁজার চেষ্টা করছিলেন। তো সেই সমস্ত বিষয় নিয়ে কিছু কিছু তথ্য আমাদের বইয়ে আছে। তার দুটো অংশ আছে। আমরা পরমাণু এবং অণুর ধারণা এই অংশটা পড়ব, এবং তারপরে পরমাণু কি দিয়ে তৈরি এইটুকু অংশ আজকে আমরা আলোচনা করব। তো পরমাণু বা অণুর ধারণা প্রথম কে দিয়েছিলেন? আজ থেকে প্রায় 2500 বছর আগে পরমাণু বা অণুর ধারণা দিয়েছিলেন লিউসিপ্পাস এবং ডিমোক্রিটাস বলে দুজন গ্রিসের দার্শনিক। তারা বলেছিলেন কি, যে কোনো বস্তুকে ক্রমাগত ভাঙলে একসময় তা আর ভাঙা যাবে না। আমরা যদি কোনো বস্তুকে একটা ভাঙতে থাকি সেটা ছোট হয়ে যাবে, হতে 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 একটা একদম এত ছোট হয়ে গেল যে তারপরে আর তাকে ভাঙা যাবে না। এটা তারা বলেছিলেন, ঠিক আছে। এবং সেখান থেকে ডিমোক্রিটাস এটার নাম দিয়েছিলেন অ্যাটমস। এই অ্যাটমস শব্দটার মানে কি? এই অ্যাটমস শব্দটার গ্রিক ভাষায় মানে হলো যাকে আর ভাঙা যায় না। তাহলে যাকে আর ভাঙা যায় না তাকেই বলছে অ্যাটমস, এবং এখান থেকেই আমাদের অ্যাটম কথাটি এসছে, যাকে বাংলায় আমরা বলছি পরমাণু। শুধু এই গ্রিসের দার্শনিক নাই নন, আমাদের ভারতীয় দার্শনিক এবং ঋষি কণাদ তিনিও কিন্তু পরমাণুর ধারণা দিয়েছিলেন। পরমাণুর ধারণা দেওয়ার পর তারপরে বিজ্ঞানীরা নানা রকম ইউরোপে, গ্রিসে নানা রকম পদার্থ আবিষ্কার হলো, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এবং সেগুলো কীভাবে বিক্রিয়া করে না করছে সেই সমস্ত দেখা হলো। কিন্তু কেন তারা করছে, কিভাবে করছে, সেই সমস্ত বিষয়গুলোর উত্তর কিন্তু বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছিল না। সেটা নিয়ে খোঁজ চলছে। পরমাণুর ধারণা কবে দিয়েছিল? আজ থেকে প্রায় 2500 বছর আগে। তারও পরে 1660 খ্রিস্টাব্দের দিকে আইজাক নিউটন এবং রবার্ট বয়েল তারাও কিন্তু কল্পনা করছিলেন যে পদার্থ কিছু অতি ক্ষুদ্র কণার সমষ্টি। কিন্তু তারা শুধু ধারণাই করেছিলেন, কিন্তু তখনও পরমাণু নিয়ে তারা তেমন কোনো বক্তব্য কিন্তু দিতে পারেননি। তারপরে কি হলো? নানা রকম বিজ্ঞানীরা নানা রকম মতবাদ দিতে দিতে অবশেষে 1808 খ্রিস্টাব্দে জন ডাল্টন তিনি পরমাণু নিয়ে কতগুলো বক্তব্য দিলেন, যাকে আমরা বলছি ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টনের পরমাণুবাদে ডাল্টন যে বক্তব্যগুলো দিয়েছিলেন তার মধ্যে তিনি প্রথমেই বলেছিলেন যে মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু। তার মানে কি? ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট, অবিভাজ্য মানে যাকে ভাঙা যায় না। এবং আরো বলেছিলেন যেটা সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। তাহলে প্রথম কথা, অবিভাজ্য, ক্ষুদ্রতম, যাকে তৈরিও করা যাচ্ছে না, ধ্বংসও করা যাচ্ছে না। 2 নম্বর, একই মৌলের
পরমাণুর ভর এবং রাসায়নিক ধর্ম একই রকম হবে। অর্থাৎ আমি যদি একটা লোহা নেই, তার থেকে যে পরমাণু, লোহা আমি কালিয়াগঞ্জ থেকে নেই, রায়গঞ্জ থেকে নেই, আমেরিকা থেকে নেই, যেখান থেকে নেই, সেই লোহাকে ভেঙে যদি আমরা পরমাণু পাই, সেই পরমাণুগুলোর ভর আর ধর্ম একই রকম হবে। 2 নম্বর বলল ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুরা ভর ও ধর্মে আলাদা। অর্থাৎ আমি যদি একটা লোহা নেই, একটা তামা নেই, একটা রূপা নেই, প্রত্যেকটাকে যদি ভেঙে ভেঙে আমি তাদের পরমাণু তৈরি করি বা তাদের যদি ধর্ম দেখি, তাহলে কি দেখব? তাদের ধর্ম আলাদা। যেমন লোহাকে চুম্বক আকর্ষণ করে, রূপা বা তামাকে আকর্ষণ করে না। ঠিক আছে, রূপা আমাদের কি কাজে? তড়িতের ভালো সুপরিবাহী, তামা বা লোহার তুলনায়। তো এরকম প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা ধর্ম আছে, ভৌত ধর্মে আলাদা আছে, রাসায়নিক ধর্মে আলাদা আছে। আর কি? রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণুরা পূর্ণ সংখ্যার সরলানুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। অর্থাৎ পরমাণুগুলো কি করে? পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অংশগ্রহণ করার সময় কি হবে? অর্থাৎ ধরো একটা বিক্রিয়া হচ্ছে, ধরো হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি তৈরি করছে? জল তৈরি করছে। ঠিক আছে, আমরা যদি এটাকে ব্যালেন্স করি তাহলে আমরা এইভাবে লিখব। তুমি এখানে দেখো, যদি আমরা দেখি, দেখো হাইড্রোজেনের 2টো পরমাণু আছে, একটা অণুর মধ্যে 2টো পরমাণু আছে। এখানে 2টো হাইড্রোজেন অণু যুক্ত হয়েছে, অর্থাৎ মোট 4টা হাইড্রোজেনের পরমাণু হলো। অক্সিজেনের এখানে 2টো পরমাণু আছে। তাহলে এই যে বলছে এটা কি? এটা 2, 4, এগুলো কি? এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে এরা যখন এরকম বিক্রিয়া করবে তখন এরা পূর্ণ সংখ্যা যুক্ত হবে, অর্থাৎ অর্ধেকটা পরমাণু বা 1/4 অংশ পরমাণু, এইরকম ফ্র্যাকশনে কিন্তু এরা কখনো যুক্ত হবে না। যখনই পরমাণু একটার সঙ্গে আরেকটা যুক্ত হবে তখন তারা গোটা গোটা যুক্ত হবে, একটার সঙ্গে 2টো বা 2টোর সঙ্গে 3টে, 3টের সঙ্গে 4টা বা একটার সঙ্গে 2, এরকম নানা রকম যাই হবে সেই ঘটনাটা ঘটবে কিন্তু পূর্ণ সংখ্যায়। ঠিক আছে, তাহলে এই যে আমরা ডাল্টনের পরমাণুবাদ, এটা কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের পরীক্ষায় আসে যে ডাল্টনের পরমাণুবাদটি লেখো বা পরমাণুবাদের প্রবক্তা কে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এটা পড়তে হবে। এবং কত খ্রিস্টাব্দে করেছিলেন? 1808 খ্রিস্টাব্দে। এই যে ডাল্টন পরমাণুবাদটা দিলেন, ডাল্টনের এই পরমাণুবাদ দেওয়ার পর সেই সময় যে নানা রকম রাসায়নিক ঘটনাগুলো ঘটছিল তার অনেকটা অংশই ব্যাখ্যা করা গেল, কিন্তু সব কিছু ব্যাখ্যা করা গেল না। তখন বিজ্ঞানীদের মনে প্রশ্ন হলো, আচ্ছা তাহলে এটাই কি শেষ, না আরো অন্য কিছু হতে পারে? তো সেটা নিয়ে বিজ্ঞানীরা তখন আরো চিন্তা ভাবনা করছিলেন। করতে করতে 1811 খ্রিস্টাব্দে অ্যামোদিও অ্যাভোগাড্রো তিনি অণুর ধারণা দিলেন। অর্থাৎ বললেন যে মৌলের যে অংশটা স্বাধীনভাবে থাকতে পারে, ক্ষুদ্রতম অংশ যেটা স্বাধীনভাবে থাকতে পারে, সেটা পরমাণু নয়, সেটা অণু। এবং এই অণুগুলো পরমাণু দিয়েই তৈরি হয়। অর্থাৎ একাধিক পরমাণু যুক্ত হয়ে অণু তৈরি হয়। সব ক্ষেত্রেই যে একাধিক হবে এমন নয়, কিন্তু কিছু কিছু অণু আছে যারা একটা পরমাণু দিয়েই তৈরি হয়। এবার একটা অণুর মধ্যে যতগুলো পরমাণু থাকে তাকে আমরা বলি পারমাণবিকতা। হ্যাঁ, যেমন যদি আমরা বলি, ধরো আমরা যদি নেই, ধরো হাইড্রোজেন, তাহলে আমরা কি লিখছি? H2। এটা হাইড্রোজেনের একটা অণু, এর মধ্যে কয়টা পরমাণু আছে? 2। তাহলে হাইড্রোজেনের পারমাণবিকতা কত হবে? 2। বা ধরো আমি লিখলাম O3, মানে এটা হলো ওজোন। তাহলে ওজোনের মধ্যে এখানে কয়টা পরমাণু আছে? 3টা। তাহলে ওজোনের পারমাণবিকতা কত বলবো আমরা? আমরা বলবো 3। অর্থাৎ একটা অণুর মধ্যে কটা পরমাণু আছে সেটাকেই আমরা বলছি হচ্ছে তার পারমাণবিকতা। তো এই অণু সম্বন্ধে ধারণা দিলেন আমাদেরকে অ্যামোদিও অ্যাভোগাড্রো। ঠিক আছে, তাহলে এই যে অ্যাভোগাড্রো অণুর ধারণা দিলেন, তারপরে আমরা কি দেখলাম? তারপরে বিজ্ঞানীরা কিন্তু আরো পরমাণুর গভীরে যাওয়ার চেষ্টা করলেন এবং গভীরে যেতে যেতে তারা দেখতে চাইলেন যে পরমাণুটা কি দিয়ে তৈরি। তোমরা বলতে পারো পরমাণুটা কি দিয়ে তৈরি?
হ্যাঁ, আমি কিন্তু জানি। তোমরা এখন জানো যে পরমাণু কি দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? পরমাণুর মধ্যে মূলত তিনটে কণা থাকে। কি কি? একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে নিউট্রন। তিনটি কণা থাকে পরমাণুর, মূল তিনটি কণা। কি? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এই কণাগুলো কেমন? বিজ্ঞানীরা প্রথম যে কণাটি আবিষ্কার করেছিলেন সেটি হচ্ছে ইলেকট্রন। এবং দেখতেই পাচ্ছ সালটা 1897 সাল। কে আবিষ্কার করেছিলেন? জে জে থমসন। জে জে থমসন পরীক্ষা করে দেখলেন যে পরমাণুর মধ্যে একটা ঋণাত্মক আধানযুক্ত কণা আছে। কিন্তু তিনি আবিষ্কার করলেন এটা, কিন্তু তিনি তার নাম দেননি। ইলেকট্রন নামকরণটা করেছিলেন কে? জর্জ স্টোনি। আবিষ্কার করেছিলেন থমসন, কিন্তু নাম দিয়েছিলেন জর্জ স্টোনি। এবং কি ধরনের কণা? ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত কণা। এবার প্রশ্ন হলো, তাহলে পরমাণুর মধ্যে আমি একটা ঋণাত্মক আধানযুক্ত কণা পেলাম, তাহলে পরমাণু তো এমনিতে নিস্তড়িত। তাহলে বিজ্ঞানীদের মনে সঙ্গে সঙ্গে প্রশ্ন জাগলো যে এর মধ্যে তাহলে তো একটা ধনাত্মক আধানযুক্ত কণা আছে। আবার খোঁজ চলল। এই খোঁজ করতে করতে 1913 সালে রাদারফোর্ড প্রমাণ করলেন যে পরমাণুতে ধনাত্মক চার্জযুক্তও কণা আছে, এবং সেই কণাটির নাম দেওয়া হলো প্রোটন। ঠিক আছে, কিন্তু পরমাণুর ভর মেপে দেখা গেল যে শুধু প্রোটনের ভর দিয়ে পরমাণুর ভর হচ্ছে না, পরমাণুর ভর তার থেকেও আরো অনেক বেশি হচ্ছে। তাহলে পরমাণুর মধ্যে আরো এমন কোনো কণা আছে যেটা ধনাত্মক না ঋণাত্মক না, কিন্তু তার ভর আছে, চার্জ নেই, আধান নেই, কিন্তু ভর আছে। সেই কণাটা কি? সেটা নিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা করতে করতে নিউট্রন আবিষ্কার হলো। কত সালে? 1932 সালে। কে আবিষ্কার করলেন? স্যাডউইক। ঠিক আছে, এবং নিউট্রন কেমন কণা? আধানহীন কণা, নিউট্রনের কোনো চার্জ নেই। তাহলে পরমাণুর মধ্যে আমরা পেলাম তিনটি কণা আছে মূলত। এছাড়াও আরো ছোট ছোট কণা আছে, পায়ন, মেসন, হ্যাঁ, বোসন, এরকম আরো ছোট ছোট কণা আছে। সেগুলো তোমরা আরো উঁচু ক্লাসে গেলে জানতে পারবে। আপাতত তোমরা জানবে যে পরমাণুর মধ্যে মূলত তিনটি কণা আছে, প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, আর নিউট্রন আধানহীন। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে যে জিনিসগুলো পড়লাম সেখান থেকে যদি আমরা দেখি, তাহলে তোমরা দেখতে পাবে যে এই প্রশ্নগুলো আছে। এই পরমাণু কাকে বলে? কোন ভারতীয় দার্শনিক প্রথম পরমাণুর কথা বলেছিলেন? পরমাণুবাদের প্রবক্তা কে? পরমাণুবাদের স্বীকার্যগুলি কি কি? অণুর ধারণা প্রথমে কে দেন? পরমাণুর মূল কণাগুলি কি কি এবং এদের আধানের প্রকৃতি কিরূপ? একটি ইলেকট্রনের চেয়ে একটি প্রোটন বা নিউট্রন কত গুণ ভারী? এই দেখো, আমি তোমাদের এখানে লিখে দিয়েছি যে একটা প্রোটন ইলেকট্রনের চেয়ে 1837 গুণ ভারী এবং নিউট্রন 1839 গুণ ভারী। দেখবে তোমাদের বইয়ে লেখা আছে যে প্রোটন এবং নিউট্রন দুজনেই ইলেকট্রনের তুলনায় প্রায় 2000 গুণ ভারী। তোমাদের বইয়ে এটা লেখা আছে। কিন্তু যদি আমরা আর একটু বিশ্লেষণাত্মকভাবে পড়ি, যদি তাদের ভর নিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে প্রোটন একটা ইলেকট্রনের চেয়ে 1837 গুণ ভারী এবং নিউট্রন 1800, অর্থাৎ প্রায় সমান। প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সমান, সামান্য পার্থক্য আছে, সেই জন্যই আমরা একটু পার্থক্য দেখতে পাচ্ছি। তোমাদের এত সূক্ষ্ম পরিমাপের কথা বলা নেই, বইয়ে বলা আছে কি যে প্রায় 2000 গুণ ভারী, অর্থাৎ তোমরা সেটা লিখলেও কিন্তু তোমরা তার নাম্বার পাবে। ঠিক আছে, এবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আবিষ্কর্তা কারা সেটা আমরা জানলাম। তারপরে কি? পরমাণুর আধানহীন কণা কোনটি, ধনাত্মক আধানযুক্ত কণা কোনটি, ঋণাত্মক আধানযুক্ত কণা কোনটি। তো আজকে তোমাদের যে প্রশ্নগুলো আমরা বললাম, যে পাঠ আমরা দিলাম, এইটুকু তোমরা বাড়িতে ভালো করে পড়বে এবং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু
তৈরি করবে। সমস্ত প্রশ্নই আমাদের এখানে আলোচনা হয়েছে, এই উত্তরগুলো এখানেই আছে। যদি ভালো করে ভিডিওটা দেখো এবং বইয়ে তোমরা দেখো, সমস্ত উত্তর পাবে। ভালো করে পড়াশোনা করবে। আগামীতে তোমাদের সঙ্গে আবার নতুন ক্লাস নিয়ে দেখা হবে। ভালো থাকবে।